তাই আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে লালার ভূমিকা দিয়ে শুরু করলাম আজকের আলোচনা, আজকের পালা প্রসঙ্গ গান। যেই ঝগড়া বিবাদ গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে গিয়ে যখন এই মামলা পৌঁছায়, আমি জগৎ শেঠ সামান্য 1 পয়সার মামলায় হেরে গিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। আজকের পর থেকে আমার বন্ধু লালার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। ভিখারি যা কিছু চায় ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে বলে, শেঠ মশাই, এই ভিখারি আপনার হাতে ভিক্ষা ছাড়া 1 মুঠো ভিক্ষা নিতে রাজি নয়। আমি মনে মনে চিন্তা করলাম, সনাতন ধর্মের রীতি অনুসারে কোনো অতিথি যদি বাড়ি থেকে বইমুখ হয়ে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। 5টা ভাইয়ের ভিতরে নিম্ন শ্রেণী আমি, আর ভাইয়েরা সব ধরুন বড় বড় চাকরি করে। এক ভাই ধরুন মানুষের বাড়িতে দিন মজুরি করে খায়, নিজের মায়ের পেটের ভাই হলেও তো ওই ভাইয়ের পরিচয় দিতে লজ্জা করে। বিদেশে এসে যখন হানা করলেন আমাদের দুই বন্ধুর উপরে, বল তোদের নবাব কোথায়? আমি চোখের ইশারাই বললাম, বন্ধু, যার নুন খেয়েছি তার সঙ্গে নুন হারামি করা যাবে না, কেননা আমাদের নবাব কোথায় তা আমাদের বলতে মানা। তো জীবনের ভয় তো সবার নয়। 1 পয়সার বিনিময়ে আমাদের বন্ধুত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন। আর সেদিন থেকে আমার বন্ধু লালার জগৎ শেঠের সঙ্গে আমার আর দেখা হলো না। আচ্ছা বলুন তো, এখানে আমার কোনো দোষ আছে? আমি তবু বলেছি, বন্ধু, ওই শামুকতুল্লাহ গ্রামের ওই মৌজাটা আমি তোমাকেই দিব, কিন্তু এই মামলা মোকদ্দমার মাঝে আমি যেতে চাই না। আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে আজকের আলোচনা তুলে ধরতে চাই এ ধর্মসভায়। এই পৃথিবীতে অর্থ সম্পদ, পুঁজিপত্তি, টাকা পয়সা, ধন দৌলত সবচাইতে বড় না, এই মধুর কৃষ্ণ নাম সবচাইতে বড়। এটার একটা প্রেক্ষাপটে আজকের আলোচনা হবে। আপনাদের সেই সকলেই জানেন, মুর্শিদাবাদের সেই জমিদার লালাবাবু সদা সর্বদাই তিনি একজন জমিদার ছিলেন। কি বাবা, তাই তো? এই লালাবাবুর একটা কাহিনী আমি তুলে ধরতে চাই, আর আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে। এই জগৎ শেঠ বর্তমানে, এই জগৎ শেঠের এখনো 5টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি রয়েছে। মা, এত টাকা পয়সা, এত ধন দৌলত ছিল এই জগৎ শেঠের। তাই আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে আজকে লালার ভূমিকা দিয়ে শুরু করলাম আজকের আলোচনা, আজকের পালা প্রসঙ্গ গান। আমি জগৎ শেঠ জীবনে কোনোদিন কারো কাছে করি নাই মাথা হেট। আজও যতক্ষণ মঞ্চে দাঁড়িয়ে গান গাইব আপনাদের সামনে কথা দিলাম, যতক্ষণ মঞ্চে দাঁড়িয়ে থাকবো মাথা হেট করবো না, এই কথাটা আপনাদের জানাই। এই লালা এবং জগৎ শেঠ দুইজনা ছিল বাল্যবন্ধু। একসঙ্গে পড়াশোনা, একসঙ্গে খাওয়া দাওয়া, এমনকি একসঙ্গে ঘুমানো পর্যন্ত 2 বন্ধুর মধ্যে এত প্রেম ভালোবাসা ছিল। কিন্তু এই প্রেম ভালোবাসার মধ্যে শুরু হয়েছিল সামান্য 1 পয়সা নিয়ে মামলা, যেই মামলা গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। মুর্শিদাবাদের সেই শামুকতুল্লাহ গ্রাম, সারা বছরে সেই গ্রামে প্রজাদের কাছে খাজনা আদায় হতো মাত্র 1 পয়সা। এই 1 পয়সার লোভ 2 বন্ধুর মধ্যে সামাল করতে না পেরে, এই 1 পয়সার লোভ 2 বন্ধুর মধ্যে সামাল করতে না পেরে শুরু হয়েছিল ঝগড়া বিবাদ। যেই ঝগড়া বিবাদ গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে যখন এই মামলা পৌঁছায়, আমি জগৎ শেঠ সামান্য 1 পয়সার মামলায় হেরে গিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে এসে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। আজকের পর থেকে আমার বন্ধু লালার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। আজকের পর থেকে আমার বাল্য বন্ধু লালার সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব নেই। আজকের পর থেকে আমার বন্ধু লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটা মুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। গোটা রাজ্যের প্রজাদের কাছে ঢোল পিটিয়ে দিলাম। ওমা, সামান্য 1 পয়সা। এই 1 পয়সার জন্য শুরু হয়ে গেল এত দিনের বন্ধু বিচ্ছে। যেই বন্ধুত্ব সামান্য 1 পয়সার মামলা গিয়ে পৌঁছালো কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়ে এসে আমি গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিলাম। আজকের পর থেকে আমার বাল্য বন্ধু লালার সঙ্গে আমার আর কোনো সম্বন্ধ নেই। আজকের পর থেকে আমার বন্ধু লালাকে তোমরা যদি কেউ দেখতে পাও, তার কাটা মুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করব পুরস্কার। সেদিনকার পর থেকে আমার বাল্য বন্ধু লালার সঙ্গে আমার আর দর্শন হলো না। এরকম করতে করতে আমি একদিন বিশ্রামাগারে বিশ্রাম করছি। এমত অবস্থায় আমার সৈন্যরা এসে ডেকে ডেকে বলে, শেঠ মশাই,
আপনার দ্বারে এক ভিখারি এসেছে রাত্রি 12টার পরে। আমি মনে মনে চিন্তা করলাম, ভিখারি যদি হবে, ভিখারি তো কারো দ্বারে ভিক্ষার জন্য রাত্রি 12টার পরে যায় না, কি বাবা? ভিখারি যাবে দিনের বেলা 12টায়, কিন্তু এ কোন ভিখারি যে ভিক্ষার তরে এসেছে আজকে আমার দ্বারে রাত্রি 12টার পরে? আমি মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু লালাকে গোটা রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই, তার মুন্ডুটা আমার কাছে এনে দিলে তাকে 100 স্বর্ণ মুদ্রা করবো পুরস্কার। সেই বাল্য বন্ধু লালা হয়তো আজকে আমার প্রাণ নিধন করার জন্য এসেছে আমার দ্বারে। ওমা, সনাতন ধর্মের রীতি অনুসারে সৈন্যদের বললাম, যাও, ভিখারি যা কিছু চাই ভিখারিকে দিয়ে করো বিদায়। আবার কিছুক্ষণ পরে আমার সৈন্যরা এসে ডেকে বলে, শেঠ মশাই, এই ভিখারি আপনার হাতে ভিক্ষা ছাড়া এক মুঠো ভিক্ষা নিতে রাজি নয়। আমি মনে মনে চিন্তা করলাম, সনাতন ধর্মের রীতি অনুসারে কোনো অতিথি যদি বাড়ি থেকে বৈমুখ হয়ে যায়, সেই বাড়ির অমঙ্গল হয়। প্রাণের মায়া মমতা ত্যাগ করে, প্রাণের মায়া মমতা ত্যাগ করে এক পা করে যখন বাইরে বেরিয়ে আসি, বাইরে বেরিয়ে এসে কি দেখি যে আগে ভিখারি রাত্রি 12টার পরে এসে আমার দ্বারে ভিক্ষার জন্য আত্মনাদ করছে। বুঝতে পারছে না? আমার কাছে ভিক্ষার জন্য তিনি দাঁড়িয়ে আছে। যখন সেই ভিখারির মুখের দিকে তাকাই, আমার যেন মনে হয় আমার সেই বাল্য বন্ধু লালা আজ ভিখারির বেশে এসেছে আমার নাই। আমি মনে মনে চিন্তা করলাম, আমার বন্ধু লালা তো ছিল একজন জমিদার, যার কাছে টাকা পয়সা ধন দৌলত অর্থ টাকা কোনো কিছুর অভাব ছিল না। সেই লালা কেন ভিক্ষা করতে আসবে আমার দ্বারে? আমি মনে মনে চিন্তা করলাম, এ হয়তো আমার মনের ভ্রম। কারণ সকালবেলা যেই ধুতিটা একবার ব্যবহার করত, একবার একটা ধুতি ব্যবহার করার পরে লালাবাবু আর সেই ধুতিটা ব্যবহার করতো না, এই জন্য লালাকে বাবু বলা হয়েছিল। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার মনের ভ্রম। সেই জায়গায় দাঁড়িয়ে আবার যখন সেই ভিখারির দিকে তাকাই, ভিখারির মুখের দিকে যখন তাকাই, আমার মনে হয় সে আমার বাল্য বন্ধু লালা আজকে ভিক্ষার দরে এসেছে আমার আঙিনায়। এই জায়গায় তোমার সঙ্গে আজকের আলোচনা বন্ধু, তোমাকে লালা বাবুর ভূমিকায় রেখে আমি জগৎ শেঠের ভূমিকায় দাঁড়িয়ে তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, তুমি যদি আমার সেই প্রকৃত বন্ধু লালা হবে, তাহলে তুমি আজকে জমিদারি ছেড়ে দিয়ে কেন ভিখারির বেশে এসেছ আমার আঙিনায়? তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। কি বাবা, তুমি জমিদারি ছেড়ে দিয়ে কেন ভিখারির বেশ ধরে আজকে আমার কাছে ভিক্ষার জন্য এসেছ? এটা আমার সর্বপ্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা হয়, তুমি যদি সেই প্রকৃত ভিখারি হবে, ভিখারির স্বভাব, ভিখারি ভিক্ষা করতে আসবে দিনের বেলা 12টায়, কিন্তু তুমি দিনের বেলা না এসে কেন আসলে রাত্রিবেলা 12টায়? তোমার কাছে আমার দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। আরো কিছু জিজ্ঞাসা রাখবো একখানা গানের মধ্য দিয়ে, শুনুন কি বলছে গানের ভাষা। তোমায় দেখে যেন মনে হয় ও গোচিনি তোমারে, ও ভিখারি কেন আসিলে আমার দ্বারে? ভিখারি কেন আসিলে আমার দ্বারে? হে ভিখারি, তোমাকে দেখে আমার অনেক দিনের চেনা মনে হচ্ছে, তুমি হয়তো সে আমার বাল্য বন্ধু লালা। আজকে ভিখারির বেশ ধরে এসেছো আমার আঙিনায়, তুমি সুন্দর করে বলবে তুমি কেন এই ভিখারির বেশ এসেছো বন্ধু, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। ভিখারি কেন আসিলে আমার দ্বারে? ভিখারি কেন আসিলে আমার দ্বারে? দেখে যেন মনে হয়, দেখে যেন মনে হয় চিনি গো চিনি তোমারে, ও ভিখারি আসিলে আমার দ্বারে। ভিখারি কেন আসিলে আমার দ্বারে? জয় জয়
চরণে নূপুর বাজে গায়ে নামাবলি কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি বল বল অভিখারি বল বল অভিখারি কেন আসিলে আমার দ্বারে ভিখারি আসিলে আমার দ্বারে ভিখারি আসিলে আমার দ্বারে চরণে নূপুর বাজে গায়ে নামাবলি কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি হে ভিখারি তোমার চরণে সোনার নূপুর গায়ে নামাবলি কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি দেখতে পাই তোমার পরনে এই বৈষ্ণবের বেশ তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায় তুমি এই যে বৈষ্ণবের বেশে সেজেছ তোমার কপালে সুন্দর তিলক স্কন্ধে ভিক্ষার ঝুলি গায়ে নামাবলি এই যে বৈষ্ণবের বেশ এই বৈষ্ণবের বেশে তোমাকে কে সাজিয়েছে তুমি সুন্দর করে বলবে ধর্মসভা করে শোনো শোনো প্রাণের বন্ধু তোমারে জানাই সুন্দর করে বোঝাইবে তুমি এ ধর্মসভায় তোমার কপালে সুন্দর তিলক গো ও বন্ধু গায়ে নামাবলি আমি দেখতে পাই এই সুন্দর তিলক গায়ে নামাবলি তুমি পেলে বা কোথায় অত সহজে কি বৈষ্ণব হওয়া যায় আমা অত সহজে বৈষ্ণব হওয়া যায় তুমি তো ছিলে জমিদার তাহলে জমিদারি ছেড়ে দিয়ে তুমি কেন বৈষ্ণবের বেশ ধারণ করেছো আর এই বৈষ্ণবের দলে এসে তুমি কি এমন পেয়েছো তুমি বলবে ধর্মসভায় তোমার কাছে আমার জিজ্ঞাসা হয় প্রথমবারে মঞ্চে দাঁড়ালাম আমি হলাম জগৎ সেট জীবনে কোনোদিন কারো কাছে আমি করি নাই মাথা হেট আজও যতক্ষণ ধরে এই মঞ্চে গাইব গো আজ লালা বাবু জগৎ সেটের গান মাথা হেড করবো না এ ধর্ম সভায় সবাই জানালাম যা যা জিজ্ঞাসা তোমার কাছে আমি করে গেলাম দান তুমি সুন্দর ভাবে ধরে ধরে তা দেবে সমাধান প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি বেশি বললে উনি হয়তো হবে না খুশি থাকার বেশি কথা বলবো না এইখানেতে রেখে দিলাম আমার কবির কল্পনা এরপরেতে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দর ভাবে তত্ত্ব কথা সে জায়গায় বোঝাইয়া তাই যতক্ষণ মঞ্চে আজ হবে আজ লালা বাবুর জয়গান সুন্দর করে আমার বন্ধু লালা আজ আসরে এসে দেবেন সমাধান প্রথমবারে এইখানেতে আমার ভাব সাঙ্গ করি একবার চাঁদ বদনের গাই গৌর সীতারাম হরি হরি হরিবাল 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 জয় গুরু
আজকে আমাদের ডাক্তারদা বলেছিল এই পালাটা গাওয়ার জন্য, আপনাদের সিদ্ধান্ত নিয়েই পালাটা আজকে ধরেছি। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত আসছেন আজকে লালাবাবুর ভূমিকায়, শুনুন তার কণ্ঠে গান। যা যা জিজ্ঞাসা করেছে অবশ্যই তার সমাধান আমি চাই। আসছেন আপনাদের সামনে সে বাংলাদেশের শিল্পী উত্তম মহন্ত, শুনুন তার কণ্ঠে গান। জয়গুরু। ওনার গানের ভাষায় সুরে ছন্দে পাই, আমি জগতের শেঠ কোনোদিন কারু কাছে করি নাই মাথা হেট, যতক্ষণ এই মঞ্চে থাকবো ততক্ষণ ধরে মাথা হেট করব না। আচ্ছা, আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছে, মানে আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। যাদের আছে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, যার ছেলে কলেজের প্রফেসর, যার মেয়ে হাই স্কুলের মাস্টার, যাদের এই ধরনের আর কি সম্পদের কোনো অভাব নেই, তারা কি কখনো মাথা নত করে বাবা? করে না। সাপোজ ধরুন আমরা এক মায়ের কিন্তু 5টা ভাই, 5টা ভাইয়ের ভিতরে নিম্ন শ্রেণী আমি, আর ভাইয়েরা সব ধরুন বড় বড় চাকরি করে। এক ভাই ধরুন মানুষের বাড়িতে দিন মজুরি করে খায়, নিজের মায়ের পেটের ভাই হলেও তো ওই ভাইয়ের পরিচয় দিতে লজ্জা করে, কি করে না? যিনি মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি খেটে খায়, আর আমি বড় চাকরি করি, অফিসার মানুষ, তাহলে আমি কেমন করে আমার ওই ভাইয়ের পরিচয়টা দিই? তাহলে আমার মান সম্মানে লাগবে না। বর্তমান তো সমাজে দেখা যায়, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের বাংলাদেশের কথা বলছি। তো যার অর্থ সম্পদের কোনো অভাব নেই, সে কখনো কোনো দিন কারো কাছে মাথা হেট করতে চায় না। আমিও চাই আজকের এই মঞ্চে উনি যেন মাথা নত না করে। আর আমার বলতে তো আমি কিছুই রাখিনি, যা কিছু নিয়ে এসেছিলাম সব কিছু গুরুর চরণে অর্পণ করে দিয়েছি, গোবিন্দের চরণে দিয়েছি। দুদিনের জন্য এই জগৎ সংসারের মাঝে এসে কত আত্ম অহংকার নিয়ে বেঁচে আছি। আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সবকিছু পড়ে থাকবে। তাই ভাবক বিজয় সরকার বললেন, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাহলে দুদিনের জন্য জগতে এসে কেন, কিসের জন্য এত আত্ম অহংকার? তাই চলে যাব আমাদের সেই পালা প্রসঙ্গে আলোচনায়। কেননা কমিটির বাবুদের নির্ধারিত একটি পালা দিয়েছেন। কেননা এই লালাবাবু ছিলেন কৃষ্ণচন্দ্র গো, সম্পদের কোনো অভাব ছিল না, তাহলে কেমন করে সম্পদ আসলেন? এই কৃষ্ণচন্দ্র আর জগৎ সেন দুই বাল্যবেলার বন্ধু, কারো মুখ কেউ না দেখলে থাকতে পারত না। একসঙ্গে খেলাধুলো, একসঙ্গে লেখাপড়া, একসঙ্গে তাদের ঘুমানো, এমন তাদের বন্ধুত্ব ছিল জগৎ সংসারের মাঝে। তাদের মতো প্রেম ভালোবাসা আর কোথাও ছিল না। তাই তারা দুজন মিলে উচ্চ শিক্ষিত হয়ে ফিরবেন বলে তাদের মনের বাসনা রয়। কোথায় চলে গেলেন? নবদ্বীপ নদিয়ায় কল্যাণীতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বড় শিক্ষিত হয়ে দেশে ফিরলেন। যখন দেশে ফিরলেন, মুর্শিদাবাদের নবাব করলেন এই দুই বন্ধুকে তলব। আমার এই এলাকার মাঝে বড় শিক্ষিত কে রয়েছে? তখন বাবা একটা ছাত্র যদি ক্লাস 5-এও পড়তো, তার তখন মূল্য ছিল। ওই ক্লাস 5-এর ছাত্রের সঙ্গে এখনকার বিএ পাশের ছেলেরা পারবে না, কি তাই না? তারা তখন বড় শিক্ষিত হয়ে যখন দেশে ফিরলেন, নবাবের ডাক শুনে দুই বন্ধু ছুটে আসলেন নবাবের ঠাই। মুর্শিদাবাদের নবাবের কাছে এসে দুই বন্ধু মিলে দুটি চাকরি পায়। তখন তো আর চাকরি ছিল না। চাকরিটা কেমন হয় না, চাকরিটি নায়েবের চাকরি ছিল, সম্পদ খাতাপত্র দেখাশোনা। হয়তো নবাবের এক গ্লাস জল নিয়ে যাওয়া। এইভাবে দুই বন্ধু যখন নবাবের কাছ থেকে চাকরি পেয়ে মনের আনন্দে বাড়ি ফিরলেন, তাদের মতো সুখী এই জগৎ সংসারের মাঝে কেউ ছিল না। এমনি ভাবে দিন কাটতে লাগলেন দুই বন্ধু। জানি না কোথা থেকে কেমন করে
কালবৈশাখীর ঝড় এসে আমাদের দুই বন্ধুর মাঝে করলেন হানা। তখন ছিলেন ব্রিটিশদের আমল। ওই ব্রিটিশ বিদেশে এসে যখন হানা করলেন আমাদের দুই বন্ধুর উপরে, বল তোদের নবাব কোথায়? আমি চোখের ইশারাই বললাম, বন্ধু যার নুন খেয়েছি তার সঙ্গে নুন হারামি করা যাবে না, কেননা আমাদের নবাব কোথায় তা আমাদের বলতে মানা। তো জীবনের ভয় তো সবার নয়, জীবনের ভয় আমার বন্ধু জগৎ কি করলেন, ওই বিদেশি ব্রিটিশদেরকে বলে দিলেন আমাদের নবাব নৌকা পথে পালায়ন করেছে। কোথায়? না, ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে। ঝাড়খণ্ডে উদুয়ার ঘাটে আমাদের নবাব পড়লেন ধরা। বেশ কিছুদিন পরে জানতে পাই আমাদের নবাব গেছে মারা। তাহলে নবাব যদি মারা যায় তাহলে নবাবের সম্পদটুকু কি হবে? এই নবাবের সম্পদটুকু দুই বন্ধু নিলাম ভাগ করে, নদীর ওপারে আর এপারে। নবাবের সম্পদটুকু পেয়ে আমরা বড় জমিদার, বড় সুখে আমাদের সংসার কাটতে লাগলো, বড় সুখে আমাদের সংসার হতে লাগলেন। আমাদের মতো সুখী আর কেহ নেই। হঠাৎ একদিন আমি আমার গোবিন্দের মন্দিরে যাব, এমন সময় এক গরিব প্রজা এসে আমার কাছে নালিশ করে, ওগো বন্ধু দেখুন না গো বাবু, আপনার বন্ধু জগৎ দিনের পর দিন আমাদের কাছ থেকে খাজনা আদায় করে। বাবু আপনাকে আর একটি বিধি ব্যবস্থা করতে হবে। সঙ্গে সঙ্গে আমি গরিব মানুষটির উপরে যখন দুই নয়ন আমার যায়, তখন আমি দেখতে পাই তার সারা শরীরে চাবুকের আঘাত। বন্ধু সঙ্গে সঙ্গে আমি তাকে দেখি, আমি ছুটে চললাম আমি আমার বন্ধুর ধারে, নদীর ওপারে গিয়ে বললাম, বন্ধু গরিব মানুষদের উপরে, প্রজাদের উপরে তুমি অত্যাচার করো বন্ধু, এটা তো ঠিক নয়। কেননা গোবিন্দ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই শামুকতুল্লাহ গ্রামটা মাত্র খাজনা আদায় হয় 1 পয়সা, আর এই 1 পয়সার লোভ তুমি সামলাতে না পেরে গরিব প্রজাদের উপরে তুমি অত্যাচার করো, এটা তো বন্ধু তুমি একটু বন্ধ করো। আচ্ছা দেখুন, আমি বলে যাচ্ছি, আপনারা হাকিম স্বরূপ অবশ্যই আপনারা বিচার করবেন আমার দোষটা কোথায়। আমার বন্ধু জগৎ আমাকে বললেন, শোনো বন্ধু, তোমার যা কিছু করার তুমি করবে, নদীর ওপারে এপারে এসে নয়, আমি আমার প্রজাদের উপর আমি যত কিছু করতে পারি। বললাম, বন্ধু এই শামুকতলা এই গ্রামটা আমার মৌজা, আমি নদীটা পার হয়ে আসতে পারি না বলে তাদের কাছ থেকে খাজনা আদায় করতে পারি না। এবার ওই ভাগীরথী গঙ্গার জলে তারা এবার ফসল ফলাতে পারে নাই, তাই তোমাকে হয়তো বরটা দিতে পারে নাই, খাজনাটা দিতে পারে নাই, তো তুমি এটা বন্ধ করো বন্ধু। এ কথা বলে আমি ফিরে যাই আমার দ্বারে। বেশ কিছুদিন পর বেশ কিছুদিন পর শামুকতুল্লাহ গ্রামের যত প্রজা ছিল সবাই এসে আমার গোবিন্দের মন্দিরে প্রার্থনা করে, হে গোবিন্দ, হে ভগবান, আজকে কলকাতা হাইকোর্টে রায় বের হবে, এই রায় যেন বের হয় আমাদের লালার পরে। হঠাৎ করে আমি জানতে পারলাম, শুনতে পারলাম, এ কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটে গেলাম আমি কলকাতা হাইকোর্টে। গিয়ে রায় বের হলো আমার তরে। সেখান থেকে বেরিয়ে এসে আমার বন্ধু জগৎ কি করলেন, তার সারা রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন। আজ থেকে আমার সঙ্গে কোনো লালার কোনো সম্বন্ধ নেই, লালার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। কেউ যদি কখনো লালাকে দেখতে পাও, আমার রাজ্যে তার কাটা মুন্ডু নিয়ে এসে আমারে দাও, অনেক স্বর্ণমুদ্রা করব পুরস্কার। হাইরে প্রেম আর ভালোবাসা। সেদিনকে বাবা মোবাইলের ফেসবুকে দেখতে পেলাম, নিজের ছেলে হয়ে মাকে খুন করেছে সম্পদের লোভে। আর তুমি তো আমার বন্ধু, অর্থ সম্পদের মাঝে কোনো ভালোবাসা থাকে না, জানতে পারলাম।
এক পয়সার বিনিময়ে আমাদের বন্ধুত্ব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন। আর সেদিন থেকে আমার বন্ধু লালার জগৎ শেঠের সঙ্গে আমার আর দেখা হলো না। আচ্ছা বলুন তো, এখানে আমার কোনো দোষ আছে? আমি তবু বলেছি, বন্ধু ওই শামুকতুল্লাহ গ্রামের ওই মৌজাটা আমি তোমাকেই দিব, কিন্তু এই মামলা মোকদ্দমার মাঝে আমি যেতে চাই না। সেই দিনের পর থেকে বন্ধুর সঙ্গে আমার আর দেখা হলো না। একদিন গঙ্গায় চান সেরে যাব আমি আমার গোবিন্দের মন্দিরে। এমন সময় এক বৃদ্ধ পাগল এসে জমিদারি সিংহাসনে বসে জমিদার কৃষ্ণচন্দ্রকে হুকুম করছে, ওরে লালা কোথায় যাচ্ছিস? ওই গোবিন্দের মন্দিরে। ওই গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দকে পাওয়া যায় না রে। দেখ জমিদার বসে তোকে হুকুম করছে, এসে আমার চরণ সেবা কর, তোকে অনেক স্বর্ণমুদ্র পুরস্কার করবে। বন্ধু কর্ণপাত করলাম না আমি ভিখারির তরে। আবার আমি ছুটে যাই গোবিন্দের মন্দিরে। পাগল আমারে বারবার ডেকে ডেকে কয়, ওরে লালা ওই গোবিন্দের মন্দির গেলে গোবিন্দ কিছুই দেয় না, এসে আমার চরণ সেবা কর, অনেক স্বর্ণমুদ্র পুরস্কার করব তোকে, তোর কোনো অভাব থাকবে না। বন্ধু পিছনে ফিরে চেয়ে দেখি এক পাগল এসে জমিদারি সিংহাসনে বসে জমিদারকে হুকুম করছে, অসম্ভব, এই কে আছিস? আমার চাবুকটি নিয়ে এসে আমার হাতে দে। চাবুকটি যখন আমি আমার হাতে পেলাম, পাগলটাকে সিংহাসন থেকে নেমে মাটিতে নেমে 10-10টি চাবুকের আঘাত করলাম আমি পাগলের গায়ে। পাগল অট্টহাসিতে হেসে বলে, ওগো বাবু তোমার বিচারের কোনো ভুল নেই। বন্ধু সঙ্গে সঙ্গে পাগলটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বললাম, ওরে পাগল, একটা চাবুকের আঘাত কোনো মানুষ সহ্য করতে পারে না, আর 10-10টি চাবুকের আঘাত পেয়েও বলছিস আমার বিচারের ভুল নেই। বলছে, বাবু গো তুমি যে জমিদার, তুমি যে বড় লোক, তোমার অনেক টাকা আছে, পয়সা আছে, বড় লোকেরা কখনো ভুল করতে পারে না বাবু, বরং আমি ভুল করেছি। তোমার ওই সিংহাসন খালি পড়েছিল, তাই তোমার সিংহাসনে বসে হয়তো আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি তোমার ওই সিংহাসনে বসলে চাবুকের আঘাত পাও না হতে হয়। বন্ধু আমি তো করি নাই, আমি ক্রোধের বশে করেছি। দুদিনের জন্যই জগৎ সংসারের মাঝে এসে আত্ম অহংকার নিয়ে বেঁচে আছি। যেদিন থেকে ওই পাগলের সঙ্গে হলো আমার দর্শন, সেদিন থেকে আমি বুঝতে পারলাম এই জগৎ সংসারের মাঝে আত্ম অহংকার ছাড়া আর কিছু নেই। অর্থ সম্পদের মাঝে আমার গোবিন্দকে হয়তো পাওয়া যায় না। হরিবল, জয় জয় নিতাই গৌর, হরিবল হরিবল। এই সংসারের মাঝে এসে কিবা চেয়েছিলাম, কিবা পেয়েছি, তাই আজ আমি সবকিছু ত্যাগ করে ভিখারির বেশ ধরে ভক্তের দ্বারে দাঁড়িয়ে হরিনাম কৃষ্ণ নাম গাই। আর আমি আমার গোবিন্দকে ডেকে বেড়াই। আমার মতো ধন্য জীবে জগৎ সংসারে আর কেহ নেই, আমার মতো সুখী এই জগৎ সংসারে কজন হতে পারে? বন্ধু অর্থ সম্পদ দুদিনের জন্য এই জগতে, দুদিনের জন্য এই জগতের মাঝে এসে কত না কটু কথা বলে থাকি। তাই আমি ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি,
আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ করতে পারি। জয় জয় রাধা গোবিন্দ কৃষ্ণানন্দ হরি বল। ও দীন বন্ধু রে তাই আমার গোবিন্দের কাছে প্রার্থনা জানাই, আজ আমি শেষ প্রান্তে এসে বুঝতে পেরেছি গোবিন্দ ছাড়াই জগৎ সংসারের মাঝে আপন বলতে আর কেহ নেই। তাই গোবিন্দের চরণ পাবার আশায় আজ আমি সবকিছু নিঃস্ব করি, ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরিয়ে বেড়াই। ও দীন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না, ওই আমার অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যা, ওই আমার অপরাধী এই দেহ লইয়া বলো আমি কোথায় যাই। আমার কেহ না, দীন বন্ধু রে তুমি বিনে আমার কেহ না, হে ভগবান, আবার যদি জম্মুদ্বীপে আসি সর্বদাই যেন তোমার নাম যেন স্মরণ করতে পারি, সর্বসময় যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন ডাকতে পারি। বন্ধু, সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই,
কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। আজ আমার মতো ধন্য জীব এই জগৎ সংসারের মাঝে কজন হতে পারে? তাই আজ আমি সব কিছু ত্যাগ করে ভিখারির বেশ ধরে হরিনাম কৃষ্ণ নাম গাই। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যারা আমার ওরে আপন ছিল দয়া, তারা আমার পর হইল রে। যারা ওরে আপন ছিল তারা আমার বড় হইল রে। ওরে দয়া তুমি যদি
কি চেয়েছিলাম এই সংসারে, আর কি বা পেয়েছি? আমার করে এই সংসারে এসে সবকিছু নিঃস্ব করে ফেলেছি। আমার বলতে আমি কিছুই রাখতে পারিনি। যে 16 আনা তবিলটুকু নিয়ে এসেছিলাম এই পৃথিবীতে, ভবের বাজারে, বাজার করতে করতে জীবনে নষ্ট করে ফেললাম। আমার 10 ইন্দ্রিয় ওরে রিপুজনা দয়া তারাই দিল মন্ত্রণা রে। ইন্দ্রিয় ওরে আমারই পূজনা তারাই দিল মন্ত্রণা রে। ওরে দয়াল মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব হবে না। আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কেহ নাই আমার, কেহ নাই দিন বন্ধু রে। তুমি বিনে আমার কেহ নাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। বন্ধু, পরকে আপন করে নিয়ে আছে এই জগৎ সংসারে। যেজন আমার আপন তার কথা একটি বারের জন্য ভাবি না। যে আমার আপনজন তার কথা একটি বারের জন্য ভাবতে পারিনি। অথচ পরকে আপন করে নিয়ে আছি দুদিনের জন্য এই জগৎ সংসারের মাঝে। শুধু আমার আমার করে চলেছি। বন্ধু, আমার একটি ছোট্ট মেয়ে রয়েছে, নাম তার সুমতি। সুমতি আমারে দেখতে পেয়েছে। ঘরের কোণে বসে বসে আমি আমার গোবিন্দকে ডাকছি, হে গোবিন্দ, হে ভগবান। প্রত্যেকটি পদে পদে হয়তো আমি ভুল করে চলেছি। কোনোদিন আমি বৈষ্ণব সঙ্গ করতে পারিনি। কোনোদিন আমি কৃষ্ণ সঙ্গের মাঝে গিয়ে বসতে পারিনি। সারা জীবন শুধু অর্থ নিয়ে পড়ে থাকলাম। আমার অর্থের মাঝে নাকি আমার গোবিন্দকে পাওয়া যায় না।
এমন সময় আমার ওই ছোট্ট মেয়ে সুমতি এসে আমারে কয়, ওগো পিতা, কয়েকটি দিন ধরে দেখতে পাচ্ছি তোমার মনের অবস্থাটা ভালো নেই, তুমি ঠাকুরের মন্দিরে যাও না, তুমি জমিদারি সিংহাসনেও বসো না, বলো না গো তোমার কি হয়েছে? বললাম, মারে তুই কি বলতে পারিস যে গোবিন্দের মন্দিরে গেলে গোবিন্দ কি নাকি পাওয়া যায় না, যে জমিদারি সিংহাসনে বসলে চাবুকের আঘাত পাওনা হতে হয়, এমন গোবিন্দের মন্দির আর সিংহাসনের আমার দরকার নেই। বলছে, ঠিক আছে, তোমার আর গোবিন্দের মন্দিরে যেতে হবে না, যাও তাড়াতাড়ি করে গঙ্গায় চান সেরে এসো। বন্ধু, এই জীবনে কত কি দেখে এলাম, গঙ্গায় চান সারতে গেলাম, এমন সময় আর একটি ছোট্ট বালিকা তার পিতাকে ডাকছে, ও পিতা, বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দিবে না? বন্ধু, মেয়েটাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম, বললাম, মারে সত্যি কি বেলা ডুবে যাচ্ছে? বলছে, হ্যাঁ গো, বেলা ডুবে যাচ্ছে, দেখো না আমি আমার পিতাকে খুঁজে বেড়াচ্ছি, বাসনায় আগুন দিতে হবে। বললাম, বাসনাটা আবার কি? বাসনায় আগুন দিতে হবে? বলছে, বাবু, ও তুমি বুঝবে না গো, বাসনায় আগুন দিতে হবে, আর ওই বাসনা পোড়া ছাই দিয়ে আমরা বাবুদের জামা কাপড় পরিষ্কার করি গো। বললাম, বাহ, বেলা ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দিতে হবে, আর ওই আগুন থেকে ছাই হবে, সেই ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করিস। আমি তো আমার জীবনে প্রথম শুনলাম মা। বললাম, মারে, যদি তোর ওই বাসনা পোড়া ছাই দিয়ে যদি বাবুদের জামা কাপড় পরিষ্কার হয়, তুই কি বলতে পারিস আমার যে মনের মাঝে, বুকের মাঝে যে ময়লা জমে আছে, সেই ময়লাটি আমি কি দিয়ে পরিষ্কার? মেয়েটি বললাম, বাবু, আমরা জাতিতে ধোপা গো, আমি সুবল রজকের মেয়ে, ওই বাসনা পোড়া ছাই দিয়ে বাবুদের জামা কাপড় পরিষ্কার করি, কিন্তু তোমার মনের ময়লা যে কি দিয়ে পরিষ্কার হবে তা তো আমি জানি না। বন্ধু, যেদিন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে যাবে, সেই দিন এই পৃথিবীর অস্তিত্ববোধ আর না থাকবে, সেই দিন সবকিছু পড়ে যাবে, সেই দিন শুধু জগৎ সংসারের মাঝে আমি আর থাকবো না। জয় জয় নিতাই গৌর হরিবল। সেদিন সবকিছুই সংসারের হবে, সেদিন হয়তো আমরা আর কেউ থাকবো না এই জগৎ সংসারে। পরে মায়া এই সংসার জালে দয়াল, তোমায় আমি রইলাম ভুলে রে।
ফিরে আসলাম। এসে মনে মনে চিন্তা করলাম, এই আশাই বিষয়ের মাঝে হয়তো আমার গোবিন্দকে পাওয়া যাবে না, তাহলে একটি কাজ করতে হবে। কি কাজ? এই সংসারটাকে ত্যাগ করে একটু মধুর বৃন্দাবনে যাওয়া যাক। মধুর বৃন্দাবনে গিয়ে আমি আমার প্রাণ গোবিন্দের দর্শন করতে চাই, আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি আমার বদনে মাখতে চাই। তাই মধুর বৃন্দাবনে যাবার জন্য মনস্থির করলাম। এমন সময় আমার মেয়ে সুমতি আমারে কয়, ওগো পিতা, তুমি যদি মধুর বৃন্দাবনে যাবে তাহলে আমার জন্য একটি কাজ করবে, ছোট্ট একটি কাজ। বললাম, তোর আবার কি কাজ থাকতে পারে? বলছে, কেন? আমি তো ছোট্ট মেয়ে, কখনো কোনোদিন আমি বৃন্দাবন দেখি নাই, তো তুমি আমার জন্য একটি কাজ করবে। বৃন্দাবনে যে ব্রজবাসীরা যায়, ওই ব্রজবাসীদের জন্য একটু চরণধুলি তাদের নিয়ে এসে তুমি আমাকে দেবে। তাদের চরণধুলি আমি আমার বদনে মেখে আমি ঘরে বসে বসে ইহা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকবো। তুমি একটু সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে এসে পিতা আমারে দিবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিবল হরিবল। ও মা, আমি দেখতে পাই আমার পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে যায়, কখন যেন অন্ধকার নেমে আসবে। আর যদি অন্ধকার নেমে আসে তাহলে তো আমি আর মধুর বৃন্দাবনে যেতে পারবো না। বন্ধু, কিছু ত্যাগ না করলে ভোগ করা যায় না। তাই আমি সবকিছু আমি আমার মেয়ের উপরে রেখে চললাম মধুর বৃন্দাবনে। গোবিন্দকে স্মরণ করলাম, হে গোবিন্দ, হে ভগবান, মধুর বৃন্দাবনে গিয়ে যেন তোমার যুগল রূপ যেন আমি দর্শন করতে পারি। তুমি দয়া করে তুমি একটু কৃপা করো ঠাকুর। বন্ধু, অন্ধকার নেমে আসলেন আমার জীবনে, পূর্বের সূর্য পশ্চিমে অস্ত চলে গেলেন। অন্ধকার নেমে আমি রাস্তা হারিয়ে গহীন বনে গিয়ে পড়লাম। গহীন জঙ্গলের মাঝে গিয়ে আমি রাস্তা হারিয়ে ফেললাম। গোবিন্দকে স্মরণ করলাম, হে গোবিন্দ, হে ভগবান, আমি হয়তো আর মধুর বৃন্দাবনে যেতে পারলাম না, আমি হয়তো আর আমার গোবিন্দকে দর্শন করতে পারলাম না। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। বন্ধু, কোথায় গেলাম? সেই ব্যারাকপুর জঙ্গলে। ব্যারাকপুর জঙ্গলে গিয়ে একজন মহৎ ব্যক্তি মহাজন, তার সঙ্গে হলো মোর দর্শন। তিনি আমাকে দেখেই চিনতে পেরেছে। বলছে, কি তুমি সেই জমিদার লালা না? তুমি এই জঙ্গলের মাঝে কি করছো গো? বললাম, বাহ, আপনি তো আমাকে দেখেই চিনতে পেরেছেন, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না। বলছে, দেখো তো তোমাকে কে না চেনে গো, তুমি মস্ত বড় জমিদার, তোমার অনেক টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু রয়েছে, আর আমার কথা বলছো? আমার নাম রামানন্দ গোস্বামী গো, আমি এই বনের মধ্যে জঙ্গলের মাঝে থাকি, হরিনাম কৃষ্ণ নাম গাই, আর ওই বনের দুটি ফলমূল খেয়ে থাকি। মনে মনে চিন্তা করলাম, ইনি হয়তো আমার সেই ভগবান। তিনি এসে আমাকে দর্শন দিয়েছে, আমার গোবিন্দ। ইনি হয়তো বৃন্দাবনের সঠিক সন্ধান, সঠিক রাস্তা আমাকে দেখাতে পারে। বললাম, হে প্রভু, আপনি কি বলতে পারেন এখান থেকে বৃন্দাবনের রাস্তা কত দূর? বলছে, কেন?
বললাম আমি একটু মধুর বৃন্দাবনে যেতে চাই, আর সেই মধুর বৃন্দাবনে গিয়ে আমার রাধা গোবিন্দের দর্শন পেতে চাই। বলছো তুমি মধুর বৃন্দাবনে যাবে, কিন্তু মধুর বৃন্দাবনে যেতে হলে বৈষ্ণব হতে হয় গো। আর তুমি জমিদারি পোশাক পরে তুমি মধুর বৃন্দাবনে যাবে, এই বেশি তো মধুর বৃন্দাবনে যাওয়া যায় না। বললাম দেখুন আমি তো কখনো বৈষ্ণব সঙ্গ করি না, তাহলে আমি কেমন করে বুঝবো বৈষ্ণবের কেমন বেশ? তো আপনি কি আমাকে বৈষ্ণব করে নিতে পারেন? বলছে দেখো বৈষ্ণবের অনেক জ্বালা আছে, অনেক যন্ত্রণা আছে, তুমি সইতে পারবে না, তুমি তো জমিদার। বললাম হে দয়াময়, এতদিন ধরে আমি অর্থ সম্পদের মাঝে থেকে আমি বুঝতে পেরেছি তার মাঝে আমার গোবিন্দকে পাওয়া যায় না, তাই আমি সবকিছু সহ্য করে নিতে পারবো। তবু আমি মধুর বৃন্দাবনে গিয়ে আমি আমার গোবিন্দের দর্শন পেতে চাই, আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি আমার মস্তকে ধারণ করতে চাই। বন্ধু তুমি বললে না এই জমিদারি ছেড়ে দিয়ে তুমি বৈষ্ণবের বেশ তোমাকে কে ধরিয়েছে? সেই রামানন্দ গোস্বামী আমার রাজকীয় বেশ কেড়ে নিয়ে পঞ্চপ্রদীপ পঞ্চফল দিয়ে সুন্দর করে তুলসীর মালা গলায় দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোসাই আমারে পাঠালেন, শোনো ভিখারি, আজ থেকে জগৎ সংসারের মাঝে তোমার নাম জমিদার থেকে আসতে হবে। তুমি হবে আজ থেকে তুমি জমিদার লালা, তুমি ভিখারি হয়ে জগৎ সংসারের মাঝে তুমি প্রচার করবে। তাই আজ আমি গুরুদেবের বাক্য পালন করে ভিখারির বেশ ধরে কাঁধে ঝোলা নিয়ে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে খাই, ওরি নাম কৃষ্ণ নাম মুখে গাই, ওরি ছাড়া আমার জীবনে আর কিছু নাই। জয় জয় নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো হরিবল। বন্ধু আমার মতো ধন্য জীব এই সংসারে কয়জন হতে পারে? এই ভাগ্য আর কয়জন করতে পারে? আমার রামানন্দ গোস্বামী বললেন, শোনো ভিখারি, প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করবে, একটা দ্বারও যেন বাদ না পড়ে। প্রত্যেকটি ভক্তের দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে তুমি আমার কাছে আসবে, তারপর তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে। একটা ভক্তের দ্বার যেন বাদ না পড়ে। বন্ধু 6 মাস ধরে ভক্তের দ্বার ভিক্ষা করলাম। রামানন্দ গোস্বামী বললেন, শোনো ভিখারি লালা, 3.5 বাড়ি ভিক্ষা করে তুমি তোমার কাছে রাখবে, 3.5 বাড়ি ভিক্ষা করে, আর বাদ বাকি যা থাকবে যে কোনো আশ্রমে তুমি দান করবে, কেননা বৈষ্ণবের কখনো সঞ্চয় করা চলবে না। বন্ধু তুমি বললে
এমন ভিখারি তো আমি দেখি নাই, দিনের বেলা নাই এসে এসেছে রাত্রি 12টায়। তুমি কেমন ভিখারি? 6 মাস ধরে ভিক্ষা করে যখন আমি আমার গুরুদেবের ঠাঁই আসলাম, রামানন্দ গোস্বামী অন্তর্যামী ভগবান তিনি অন্তরে বুঝতে পেরেছেন। তিনি বললেন, শোনো ভিখারি, তুমি প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করেছো? বললাম, হ্যাঁ গুরুদেব, প্রত্যেকটি ভক্তের দ্বার আমি ভিক্ষা করেছি। সঙ্গে সঙ্গে রামানন্দ গোস্বামী বললেন, অসম্ভব, প্রত্যেকটি ভক্তের দ্বার তুমি ভিক্ষা করতে পারো, কিন্তু একজনের দ্বারে তুমি ভিক্ষা নিতে যাও নাই। বললাম, প্রভু কার দ্বারে যাই নাই? বলছে, কেন? তুমি তোমার বন্ধু জগৎ শেঠের দ্বারে তুমি ভিক্ষা নিতে যাও নাই। তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না, কেননা এখনো তোমার মনের মাঝে সংকোচ লুকিয়ে রয়েছে। তাহলে তুমি মধুর বৃন্দাবনে কেমন করে যাবে? শোনো ভিখারি, লাজ লজ্জা ভয় দিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। তোমার ভিতরে প্রাণে ভয় আছে, তুমি মধুর বৃন্দাবনে যেতে পারবে না। বললাম, হে দয়াময়, অনেক দিনের কথা রয়, যদি তার হাতে ভিক্ষা নিতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, তাহলে তো আমি মধুর বৃন্দাবনে যেতে পারবো না, তাহলে তো আমি আমার গোবিন্দের দর্শন করতে পারবো না। যদি আমার গোবিন্দের দর্শন যদি আমি না করতে পারি, আমার এ মানব জনম দুর্লভ জনম যে আমার বৃথায় চলে যাবে। জয় জয় নিতাই গৌর হরিবল। শোনো ভিখারি, আমি রামানন্দ গোস্বামী, আমি তোমাকে কথা দিচ্ছি, এই মুহূর্তে তুমি তোমার বন্ধু জগৎ শেঠের দ্বারে যাও, তার নিজের হাতের এক মুঠো ভিক্ষা তোমাকে নিতে হবে। আমি তোমাকে কথা দিলাম, যদি তার নিজের হাতের এক মুঠো ভিক্ষা দিতে গিয়ে যদি তোমার প্রাণ চলে যায়, স্বয়ং রাধা গোবিন্দ সেখানে মধুর বৃন্দাবন সাজিয়ে তোমাকে দিবে দর্শন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল। বন্ধু, আজকে তোমার দ্বারে আমি ভিখারি বেশে এসেছি তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা নিতে। আমি তোমাকে মারতে আসি নাই, আমি নিজে মরতে এসেছি। সারা জীবন গোবিন্দের মন্দিরে গিয়ে গোবিন্দের কাছে শুধু ভিক্ষা চেয়ে এসেছি। হে গোবিন্দ, হে ভগবান, তুমি আমাকে টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও। কিন্তু এই পাপ বদনে, এই পাপ মুখে কোনোদিন গোবিন্দকে সেবা দিতে গিয়ে আমি গোবিন্দকে বলতে পারলাম না, হে গোবিন্দ, হে ভগবান, তুমি কেমন আছো ঠাকুর, একটি বারের জন্য তুমি ভালো দেখো। তাই গুরু বাক্য পালন করতে নিজে মরতে এসেছি তোমার দ্বারে। তোমার হাতের এক মুঠো ভিক্ষে না পাওয়া পর্যন্ত আমি মধুর বৃন্দাবনে যেতে পারবো। বন্ধু, তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষে দাও, তারপরে গুরু বাক্য পালন করে আমি মধুর বৃন্দাবনে গিয়ে আমি আমার গোবিন্দের দর্শন পেতে চাই। শোনো শোনো প্রাণের বন্ধু, বলিয়ে ধর্ম সভায় তোমার নিজের হাতের এক মুঠো ভিক্ষা দিয়া তুমি আমায় করো গো বিদায়। তোমার নিজের হাতের মুঠো এক না নিলে গো ও বন্ধু, আমি যেতে পারবো না মধুরী বৃন্দাবন। হবে না হয়তো আমার জীবনে রাধা গোবিন্দের দর্শন। তোমার যা জিজ্ঞাসা ছিল গো ও বন্ধু এ ধর্ম সভায়, সুন্দর করে বললাম দেখো মিথ্যা কথা নয়।
এই বৈষ্ণব বেশে সাজিয়ে দিলেন গো ওই আমার রামানন্দ গোসাই। শোনো শোনো প্রাণের বন্ধু, দেখো মিথ্যা কথা নয়। ওনার যা জিজ্ঞাসা ছিল ভালো সুন্দরভাবে বলা হলো। যেমন ভিখারি দেখি নাই দিনের বেলা নাই, সে এসেছে রাত্রে 12টায়। কেননা গুরুবাক্য পালন করতে এসেছি আমি রাত্রে তোমার দরজায়, কেননা তোমার নিজের হাতে আমি মরতে এসেছি। ত্যাগ না করলে তো ভোগ করা যায় না, তাই সবকিছু ত্যাগ করলাম।